ওকে, তো প্রথমত আজকে আমাদের নবম ব্যাচের ম্যানেজমেন্ট ইনফরমেশনের চ্যাপ্টার 3 এর ক্লাস। আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 করছিলাম, আশা করি আপনারা বুঝছেন। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 বুঝছেন? বাসায় পড়ছেন কে কে? হাত তোলেন তো। বাসায় চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এটা কারা কারা করছেন একটু হাত তোলেন। 4 জন মাত্র? চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 মাত্র 4 জন করছি আমরা বাসায়? 5 জন? আর বাকিরা করি নাই কেন? এটা তো আসলে খুবই হতাশার বিষয়। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাই, আমাদেরকে পাশ করতে হলে শুধুমাত্র এখানে ক্লাস করলে হবে বিষয়টা এমন না। তবে 4টা বিষয় আছে যেখানে অনেকে শুধু এখানে ক্লাস করেই পাশ করে ফেলছে, মানে বাসায় ঠিক করে পড়ে নাই। ওই 4টা কোনটা? যেগুলো থিওরি, এগুলা এখানে অনেকে পড়ে শুধু এখানের কথা ভালো করে শুনে তখনই পাশ করে ফেলছে, এক্সট্রা অনেক বেশি কিছু বাসায় দেখতে হয় নাই। কিন্তু ম্যাথমেটিক্যাল সাবজেক্টের বেলায় আপনাকে অফকোর্স বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে ইউ উইল গেট এ বিগ জিরো। ঠিক আছে, ইউ উইল গেট এ অর মোর দেন 1 2 3, এটাও হইতে পারে। সো আপনাকে বাসায় অ্যাকাউন্টিং, এমআই এবং ট্যাক্স, এই 3টা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এটা শুধুমাত্র ক্লাস দেখলে হবে না। এবার আসুন, আমরা 2টা ক্লাস আপনারা আমার সাথে ছিলেন, মোটামুটি আপনারা এনজয় করছেন। এখন আপনাদেরকে ম্যানেজমেন্ট ইনফরমেশন ক্লাসটা দেখবেন আমাদের শ্রদ্ধেয় আপু। আমাদের আপু আশা করি ক্লাসের মধ্যে জয়েন করছে। আমি জানি না জয়েন করছেন আপু, একটু রেসপন্স করেন তো। জি ভাইয়া, জয়েন করেছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আপু মোটামুটি ক্লাসে জয়েন করছে। তো বেসিক্যালি হচ্ছে আমি আগে আপুর পরিচয়টা একটু দিয়ে নেই। আপু হচ্ছে আমাদের একাডেমির দ্য মোস্ট সিনিয়র টিচার। মোস্ট সিনিয়র এই পার্সপেক্টিভ থেকে যে একাডেমির মানে জন্মলগ্ন থেকে সবার আগে যদি ক্লাস আমি প্রথম থেকে করাই, এর 3টা বা 4টা ক্লাস পর থেকে আপু করায়। ঠিক আছে, সো প্রথম থেকে এই অবধি ম্যানেজমেন্ট ইনফরমেশন সাবজেক্টটা আপুই দেখে আসতেছে, এবং আপুর একাডেমিক কোয়ালিফিকেশন ইজ ফার 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 বেটার দেন মি। ঠিক আছে, সো এবং আপু যথেষ্ট কোঅপারেটিভ, যথেষ্ট ধৈর্যশীল একজন আপু। আর আমরা হয়তোবা অনেকেই আমাদের আপুকে জানি, চিনি। তা আমাদের প্রিভিয়াস যে ব্যাচ গুলো হইতো, আপু যেহেতু ধরেন অনেক কিছুকে মেনটেন করতে হয়, ফ্যামিলি আছে আপুর, অ্যাজ ওয়েল অ্যাজ আপুর জব আছে। আমার আবার জব না, আমি তো বেকার। এখন ধরেন আপুর জবও আছে, ফ্যামিলিও আছে, প্লাস আমাদেরকে সময় দিচ্ছে, এটাই আমাদের জন্য অনেক কিছু। তবে প্রিভিয়াস 1টা 2টা সেশন হয়তোবা টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু এদিক সেদিক ছিল, যেটা আপনারা আমাকে অনেকে জানাইছেন, হয়তো আপুকেও কিছু কিছু মানুষজন জানাইছেন। তা আপু এবার বলছে যে ঠিক আছে ভাইয়া, আমি এবার থেকে প্রথম থেকে 3টা করে ক্লাস নিব প্রতি সপ্তাহে, যাতে করে এই ধরনের ইস্যু ইন ফিউচারে ক্রিয়েট না হয়। তো আমরা মোটামুটি অন্যান্যবার আপুর ক্লাস শুরু করতে করতে একটু লেট হয়, আমরা তাড়াতাড়ি আপুর কাছে চলে আসছি যে আপু ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে আমার 2টা ক্লাস নিয়ে ফেলছি, আপনি এখন 3 নাম্বারটা থেকে শুরু করে দেন। তো এখন আপু আজকে থেকে পূর্ণোদ্যমে আপনাদের সাথে আছেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে আপুকে জিজ্ঞেস করবেন। আর আপুর ক্লাস কোয়ালিটি আশা করি আমার থেকে অনেক ভালো হবে, কারণ আপু কিন্তু অ্যাডভান্স লেভেলের পরীক্ষার্থী। ঠিক আছে, আমি কিন্তু এখনো অ্যাডভান্স লেভেলে যাইতে পারি নাই। তো এক্ষেত্রে হচ্ছে যে দোয়া করবেন যাতে আমিও তাড়াতাড়ি করে যাইতে পারি। আর আপু তো অলরেডি আছেই, পুরোটা আপনাদেরকে শেয়ার করলাম। তো আমি এটাও আশা রাখবো যে আপনারা আপুর জন্য দোয়া করবেন। আপু আমার আগে চলে গেছে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপু যেন তাড়াতাড়ি করে এসি হয়ে যায়। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমিও তাড়াতাড়ি করে আপুর সাথে পৌঁছাইতে পারি। ঠিক আছে, সো যাই হোক, যদি আমাদের 2জনের একই সেশনে পাস ছিল, আমরা একই সেশনে সিএল পাস করছিলাম, কিন্তু এরপরে আপু একটা করে একটা জাস্ট দ্রুত বেগে টান দিছে, যেটা আমি আমার বিভিন্ন কোচিং টোচিং ইত্যাদি ইত্যাদি পাবলিকেশন কনসালটেন্সি এগুলোর কারণে আমাকে ওই সকল বিষয়ে এঙ্গেজ হতে হয়েছে, বিধায় আমি ওইভাবে করে ডেডিকেটেডলি আপুর মতো টাইম দিতে পারি নাই। তো আপু যেহেতু দিছে, আপু আমাদের থেকে এই জায়গায় অনেক বেশি কিছু জানে, যেহেতু আমাদের থেকে অনেকে এগিয়ে গেছে আপু। আর এই বিষয়টা আমরা আপুর থেকে আস্তে আস্তে করে জানবো। তো ম্যানেজমেন্ট ইনফরমেশন আপু দেখতেছে, হয়তোবা ইন ফিউচারে আমাদের এখানে অন্যান্য আরো অনেক সাবজেক্ট ওইটা আপু দেখবে। তবে সেটা ইন ফিউচার, বাট এখন আপাতত প্রথম থেকে এখন পর্যন্ত আপু আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশনটা দেখতেছে।
তো আপুকে আমি ডেকে নিচ্ছি, আর দেরি করবো না। আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই আপু। ঠিক আছে। আমাকে শেয়ার অপশনটা দিয়েছেন? আমি হচ্ছে, হ্যাঁ আপু দিয়ে দিছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন সবাই। কি অবস্থা আপনাদের? এক্সাম কবে? ফার্স্ট এটা একটু শুনতে চাই। সেপ্টেম্বরের 7 তারিখ হবে। সেপ্টেম্বর 7 তারিখ। আচ্ছা, আমাদের কাছে টাইম আছে হচ্ছে আগস্ট আর জুলাই, অনলি 1.5 মান্থ। ঠিক আছে, দেখি আমরা প্ল্যান করি, সে অনুযায়ী আগাবো। তো সবার আগে আমি একটু কথা বলি যে কিভাবে আমরা এমআইটা পড়বো, বা এমআইটা কিভাবে পড়লে আমাদের জন্য একটু সহজ হয়। হ্যাঁ, দেন আমরা হচ্ছে অবশ্যই পড়াতে চলে যাব। তো সবার প্রথমে যেটা একটু জানতে চাচ্ছি, আপনারা এখানে কে কে প্রিভিয়াস এক্সাম হচ্ছে যে অ্যাটেন্ড করেছিলেন এমআই তে, তো বলুন তো, কারা কারা একটু হ্যান্ড রাইজ করেন। সো হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স, বা আপনি কিছু ডিফিকাল্টিস ফেস করেছিলেন? সিনারিও বেস, ম্যাথমেটিক্স, থিওরি, কোন এরিয়াটাতে? যদি কেউ মানে এক একজন একটু আনমিউট করে জাস্ট আপনাদের ডিফিকাল্টিস গুলো ইন দ্য মিন টাইম অফ এক্সাম একটু আমার কাছে শেয়ার করতে, আমি একটু জাস্ট শুনতাম। তো বলুন তো, কি কোন জিনিসটা, টাইম ম্যানেজমেন্ট বা হচ্ছে কোনটা কোনটা, যেমন হচ্ছে যে কে একটু বলেন, যারা হাত হ্যান্ড রেজ করেছেন তারা একটু একজন আনমিউট করে একটু বলেন। আপু, আমার হচ্ছে থিওরি থেকে বেশি এসেছিল ম্যাথ, আর আমি টাইম কভার করতে পারি নাই। ওকে, আপনি কি আর্টিকেল শিখতে আছেন নাকি প্রি আর্টিকেল শিখতে আছেন? আর্টিকেল শিখে। ওকে, কতবার এমআই তে জয়েন দিয়েছিলেন, এমআই দিয়েছিলেন? আপু, এটা সেকেন্ড টাইম ছিল। আচ্ছা, আর ঠিক আছে, আপু টাইম ম্যানেজমেন্ট ছিল না, আরেকজন, আর কেউ, এনিওয়ান? যে আপু আমায় একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন, শুনছি। আমি এমআই অনেকবারই দিছি। আমি আসলে ম্যাথটা আমার অনেক আসছিল, তো আমি ম্যাথের আনসার গুলা মানে সঠিক হয়নি বিধায় আমার প্রত্যেকবারে সি আসতেছে। এই কারণে আমার আসলে পাসটা হচ্ছে না, আমার কাছে এরকম মনে হচ্ছে। থিওরিও আসে, ওইগুলাও মোটামুটি হইছে মন বলছিল। তো এই আর কি, আমি অনেকবারই দিছি, আমার আসলে উত্তীর্ণ হতে পারতেছিলাম না। ম্যাথ গুলো আমার ভুল হচ্ছে এবং টাইমটার সাথে মানে ম্যাচিং করে মানে পরবর্তীতে এমআই এর ম্যাথ গুলা লাস্টে অনেকগুলা আবল তাবল ভুলে দাগাইছি, যে কারণে আসলে মানে হয় নাই, এরকমই বুঝতে পারতেছি। আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল, কি কি পড়েছিলেন এমআই তে? আমি এমআই তে 10ম অধ্যায়, 11 অধ্যায় এবং বেশিরভাগ ম্যাথ চ্যাপ্টার গুলা, তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল অধ্যায়টা, তারপরে তারপরে বাজেটিং, তারপরে এই ওকে, কষ্টের যে আপনি কি ইয়াকে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন? মানে আমি জি যদি জি আপনি মাইন্ড না করেন যে জিজ্ঞেস করেন, ধরেন অ্যাজ আ জি ন্যাশনাল জি আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, আমার সবসময় একটা জিনিস মনে পড়ে যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, বুঝছেন। যাই হোক, তো এমনিতে আমি অনেক ফাঁকিবাজ, সত্যি কথা বলে আমি পড়াশোনাতেও ফাঁকিবাজ, আমি হচ্ছে যে সবকিছুতেই ফাঁকিবাজ। তো শেষ লাস্ট আমার নভেম্বরে হচ্ছে সিসি শেষ হয়েছিল। তো আপনাদের একটু শেয়ার করি, একটু কথা বলি আমরা, তারপর আমরা শুরু করবো। ধর এই যে এখন এই যে আমি বিন্দাস, আমার পরীক্ষা কয়দিন পরে, কিন্তু আমি এই ডিউতে কোনো প্রিপারেশন নিচ্ছি না। তো আমি আপনাদেরকে যেটা একটু শেয়ার করি, অ্যাজ এ ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট উই হ্যাভ আ মিসকনসেপশন। আমরা কি করে পাস করছি জানেন? আমরা সব সময় এক্সামের 1 মান্থ আগে, বিফোর 1 মান্থ, আমরা লাস্ট ইয়ারে 5D কোশ্চেন পড়ছি, পড়ে ন্যাশনালে পাস করে গেছি, বা যে হাউ এভার যাই হোক, আমরা 2.3 পয়েন্ট পেয়েছি। এখন সিএতে এসে আমাদের কি হয়েছে জানেন? সিএতে এসে আমাদের হয়েছে যে, ও আচ্ছা, দ্যাট মিনস আমি হচ্ছে ওইভাবেই পাস করে যাব। বাট আপনি যদি এমআই পাস করতে চান, আমি আপনাকে বলবো আপনি একটা ডিউতে পাস করবেন, কারণ আমি 3 মাসেই পাস করেছিলাম। আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম, আমি দিয়ে ভাবছি যে আমি শিওর আমি 90 পাবো। আমি ঠিক এই পেয়েছি, আমার মনে হচ্ছিল আমি 90 পাবোই শিওর, হয়তো 90 না পেলাম, 85 পেয়েছি, কারণ আমার এই ছিল।
আমি একবার দিয়েছিলাম একটা টিউটার, আমি 3বার পড়েছিলাম বইটা। আমি জাস্ট আপনাদেরকে আমার স্ট্র্যাটেজি শেয়ার করি। আমি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না ভাই, অনেক একটা ধরেন আসলে একটা কাজের স্টুডেন্ট, কিন্তু আমি আপনাকে আমার স্ট্র্যাটেজিটা একটু বলি আপনাদেরকে। যখন আমি এমআই বইটা ধরেছিলাম, ধরেন এমআই বইটা শুরু থেকে কোশ্চেনের চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ধরেন হচ্ছে একদম সেকশন ওভারভিউ থেকে লাস্ট চ্যাপ্টারে ফুল স্টপ পর্যন্ত সেলফ টেস্ট ইন্টারেক্টিভ কোশ্চেন আমি সব করেছিলাম। এখন আপনি আমাকে বলতে পারেন আপু আপনি কি ফার্স্ট টাইম সব বুঝছেন? আমি বলছি যে না, আমি সব বুঝি নাই। কজ আমার হচ্ছে যে অনেক কিছুতে প্রবলেম ছিল, আমি প্রপারলি বুঝি নাই। তারপর যখন আমি প্রপারলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে আমার যা যা প্রবলেম ছিল আমি আইডেন্টিফাই করে রেখেছি। এরপর আমি আবার পড়েছিলাম, আমি থার্ড টাইম পড়েছিলাম, আর এরপর আমি আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক করেছিলাম। এখন আপনি বলতে পারেন যে আপনি কিভাবে পড়েছিলেন। আমি কোনো বেস নিয়ে প্রিপারেশন নেই নাই, যে ধরেন শুধু থিওরি নাহলে শুধু হচ্ছে যে ম্যাথ, এই দুইটা আমি একসাথে আমি বই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ লিখে লিখে ক্যালকুলেটর দিয়ে করে 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 করেছি। এখন আপনাকে আমি ফার্স্ট টাইম বলি, যদি আপনি এমআই পাস করতে চান, আপনি এমআই বলেন এফএম বলেন, যখন আমি এফএম পাস করেছিলাম তখন আমি দেখেছিলাম 5-7 মার্কস এমআই থেকে এসেছিল। তো আমি আপনাদেরকে যেটা শেয়ার করতে চাই, আমরা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের মধ্যে একটা মিসকনসেপশন গ্রো করে। দেখেন যারা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিদের কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার করা অলরেডি, আমাদের কিন্তু এখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, ওদের তুলনায় আমাদের এফোর্টটা বেশি দিতে হয়। দ্যাটস ওয়াই আমি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব শেষ করবো। আর ম্যাথ মুখস্থ না, আমি জাস্ট বোঝার চেষ্টা করব যে এই পয়েন্টে গেলে আচ্ছা একটা জিনিস হয় কি, আচ্ছা ও আচ্ছা আমি ম্যাথ কিছু ম্যাথ করতে করতে মুখস্থ দিলেন না, আপনি লজিক দিয়ে ম্যাথ করার চেষ্টা করবেন। ধরেন আপনার স্ট্যান্ডার্ড কস্টিং আসছে, ফেভারেবল দেওয়া আছে, আনফেভারেবল দেওয়া আছে, আপনি যখন আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক দেখবেন আপনার কিছু কিছু ম্যাথ আছে, আপনি লজিক খাটাবেন যে কেন এটা হলো, এটার পিছনে লজিক কি। আপনি ধরেন ফার্স্ট টাইম যখন একটা ম্যাথ না পারেন, আমি আমার পলিসি যেটা, আমি যখন ফার্স্ট টাইম কোনো ম্যাথ না পারি আমি একটা গোল দিয়ে সাইন পাশে লিখে রাখি যে কি প্রবলেম, আইডেন্টিফাই করে আমি চলে যাই, আমি সামনে আগাতে থাকি। পরের বার যখন আমি রিভিশন দিই তখন আমার ব্রেন অটোমেটিক্যালি এটা সলভ করে। এখানে একটা জিনিস বলি, আপনি হয়তো বা একটা ম্যাথ নিলে সর্বপ্রথম আপনি 50% সলভ করতে পারবেন, বাকি 50% আপনি বুঝবেন, আপনি রেখে দিবেন। পরবার যখন আপনি আবার ওই সেম ম্যাথ নিবেন দেখবেন আপনি 100% কমপ্লিট করতে পারছেন। তো আমার পড়ার থিওরিটা আমি আপনাদেরকে বলি যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন, প্রত্যেকটা সেলফ টেস্ট একটু লিখে লিখে করবেন। আমার কাইন্ডলি রিকোয়েস্ট, কোনো থিওরি পর্যন্ত বাদ দিবেন না, একটু এফোর্ট দিতে হবে ভাই। এটা সিএ, সিএ আপনাকে কেন হচ্ছে একদম পুরো অ্যাকাউন্টেন্টের আপনার ওয়ার্ল্ডে এত টপ হচ্ছে যে প্রফেশন, কেন আপনার এটার এত ভ্যালু, অবশ্যই এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম হিসাবে আপনাকে ধরেন এভাবেই পড়তে হবে। আর পড়ার ম্যাথ গুলো এমন ভাবে করতে হবে যে হ্যাঁ আমি এটা লজিকটা বুঝছি, বিহাইন্ড ইন দিস সিনারিও এটা কি হয়েছিল, কেন এই ম্যাথটা ওই ম্যাথটা চাইতে আলাদা, এইটার কেন অ্যান্সার এটা আসতেছে, ওইটার কেন অ্যান্সার এটা আসতেছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো ধরেন এমনিতেই হচ্ছে সময়ের সীমাবদ্ধতা, হ্যাঁ, তো সময়ের সীমাবদ্ধতা, ধরেন আপনাদের ক্লাস টাইম হচ্ছে কত, ধরেন হচ্ছে জেনারেলি যেটা হয় যে ক্লাস টাইমের মধ্যে আপনার ধরেন A to Z সবকিছু যদি আমি একদম হুবহু পড়াতে চাই তাহলে এটা সম্ভব হয় না। তো সেই জন্য আমাকে হচ্ছে কি করতে হয়, আমাকে হচ্ছে যে ধরেন বেসিক জিনিসগুলো ম্যাথস গুলো শেষ করতে হয়, কিছু জিনিস আমি আপনাদেরকে বাসায় পড়তে দিই। এখন আপনারা যদি বাসায় ওই জিনিসগুলো প্রপারলি পড়েন তাহলে আপনাদের জন্য কভার হয়ে যাবে, না হলে হচ্ছে ওই জিনিসগুলো আপনারা কভার করতে পারবেন না। কেমন? আচ্ছা আমরা হচ্ছে চলে যাই, আমরা থার্ড চ্যাপ্টার থেকে শুরু করবো, রাইট? এক সেকেন্ড, আমি এমআই জি বইটা জি। কোথায় রেখেছি আপনারা একটু আমাকে গ্যাপ দেন, আমি এমআই বইটা খুঁজে নিচ্ছি। আমার I thought I forgot. আর টাইম ম্যানেজমেন্ট যদি আপনাদেরকে বলতে যাই, টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আপনারা সবার আগে কি দেন বলেন তো? সিনারিও দেন নাকি হচ্ছে ইয়ে দেন, কি সবার আগে অ্যাটেম্প্ট করেন? আচ্ছা এই যে এই প্রথমে অঙ্ক বড় দুইটা থাকে, ওইটা আগে দেওয়ার চেষ্টা করি। এই যে চারটা চারটা করে একটা বড় অঙ্ক, 2 নম্বর করে 16 নম্বর থাকে।
যদি আবার বলতে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু শোনা জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, উনি যিনি বলছিলেন ওনার কথাটা শুনতে পাচ্ছিলাম না আমি। আপনারা কি শুনতে পাচ্ছেন? বোঝা যায়নি আপু আমার কথা। ওকে, আমি জিজ্ঞেস আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কোনটা হচ্ছে বেশি এফোর্ট দিচ্ছেন। আপু আগে হচ্ছে এমসিকিউ গুলো দেওয়া হয়, মানে সিনারিও বাদে যেগুলো থাকে ওগুলো, তারপরে সিনারিও আচ্ছা, থাকে আর কি। অন্যান্য সাবজেক্ট এমআই তো দেয়নি আর কি, অন্য সাবজেক্টের কথা বললাম। আচ্ছা, এখন আপনাদেরকে যেটা একটু আমি বলতে পারি, হ্যাঁ আপনাদের প্রসিডিউরটা রাইট। আগে হচ্ছে যে এমসিকিউটা দিবেন, তারপরে সিনারিওটা ট্রাই করবেন। এখন একটা জিনিস দেখেন, টাইম ম্যানেজমেন্ট কিন্তু অনেক সো মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন টাইম ম্যানেজমেন্টে যদি বলতে যাই, টাইম ম্যানেজমেন্ট কিভাবে কখন হয়? আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন, যখন আপনি একটা ম্যাথ ফার্স্ট টাইম করতে আপনার যতক্ষণ লাগে, আপনি ওই ম্যাথটাই যদি সেকেন্ড টাইম করেন, তো ধরেন আপনার একটা ম্যাথ করতে ফার্স্ট টাইম 10 মিনিট লাগলো, তাহলে আপনার সেকেন্ড টাইম ওই ম্যাথটা করতে কয় মিনিট লাগবে বলেন তো? 10 মিনিট কি লাগবে নাকি আরো কম সময় লাগবে? 4 থেকে 5 মিনিট লাগবে মানে। 4 থেকে 5 মিনিট লাগবে। আর যদি মানে আপনি এটা হচ্ছে ট্রিপল টাইম করতে যান, মানে 3 নাম্বার, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড নাম্বার টাইমে করতে যান, তখন ধরেন কততে চলে আসবে? 2 3 থেকে 3 মিনিট। মিনিট। হ্যাঁ, এখন আপনারা আমাকে বলেন, আপনাদের পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট না হওয়ার পিছনে মেইন রিজন কি আইডেন্টিফাই করতে পেরেছেন কখনো? কেন আপনার হচ্ছে যে হচ্ছে না, প্র্যাকটিসটা আইডেন্টিফাই করতে পেরেছেন? প্র্যাকটিসটা হ্যাঁ, yes, you are right. যে আপনারা যে এমআই তে পারতেছেন না, তার একটা রিজন হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার জন্য তত বেশি, মোর দেন অপর পার্টি যত কম সময় করতে পারে তার চাইতে বেশি, তার চাইতে যা সময় করতে পারে আপনি তার চাইতে বেশি ধরেন কম সময় আপনি আপনার ইয়ে করতে পারবেন। এটা হচ্ছে একটা কথা। এখন এটা একটা মেজর জিনিস যে আপনারা কতটুকু সময় দিচ্ছেন এমআই এর পিছনে। আপনারা বারবার যে ফেল করতেছেন, বারবার যে সময় দিচ্ছেন। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, আমি 10 বার পরীক্ষা দিলাম, 10 বার ওই বইটা পড়লাম, পরে আমি 10 ডিউ নষ্ট না করার চাইতে আমি যদি এক ডিউতে ভালো করে পড়ে এক ডিউতে আমি হচ্ছে পাস করে যাই, এটা বেটার নাকি আমার 10টা ডিউ পড়া বেটার? কোনটা বেটার বলেন তো? একটা বেটার। একটা বেটার। তাহলে আমি সবসময় আপনাদেরকে যেটা বলি যে আমি হচ্ছে যে আমি যেটা সবসময় করি যে আমি আপনাদের যদি বলি, আমি সব সময় হচ্ছে ধরেন এরকম করি, আহ ধরেন একটা একটা করে আমি পিএলএ যখন পরীক্ষা দিই, আমি ধরেন ফার্স্ট টাইম একটা দিতাম, এরপরে ওইটা ফেল করলে সেকেন্ড টাইম দিতাম। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এরকমই করেছিলাম, তারপর আমার ওই টাইমে দুইটাই চলে আসছিল। এরকম করে আমি 6টা ডিউ পরীক্ষা দিয়েছিলাম, 6টা সাবজেক্ট চলে আসছে আমার। আর হচ্ছে ট্যাক্স বাকি আছে। তো সেটা বলতেছি, ধরেন আপনি একবারে 10টা পরীক্ষা দেওয়ার চাইতে, হ্যাঁ ধরেন 10টা পরীক্ষা দিলেন, 10টা পরীক্ষা দেওয়ার চাইতে আপনি যদি হচ্ছে যে একবারে একটা পরীক্ষা দিলেন আর ওটাতে বেশি টাইম ইনভেস্ট করলেন, কোনটা আপনার জন্য বেশি ভালো হবে বলেন তো? ধরেন আপনার বা আমার, ধরেন আমারই বেশি ক্যাপাবিলিটি নাই, এই জন্য আমি হচ্ছে কম, মানে বেশি নিতে পারি না, আমার মাথা ঝিমঝিম করে, সব ঘুরপাক খায় এরকম। তো কোনটা বেটার হবে? আপনি একসাথে 6টা সাবজেক্ট নিলেন, 5টা সাবজেক্ট নিলেন, এটা বেটার, নাকি আপনি একসাথে 2টা সাবজেক্ট নিয়ে 2টা সাবজেক্টে তোলপাড় করে দিলেন, টালমাটাল করে দিলেন যে এটার মধ্যে কি আছে, কেন আমি ফেল করি, এটা মানুষ সবাই পারতেছে, কেন আমার মধ্যে স্পৃহাটা আসে না যে আমি ফেল কেন করতেছি? মানে সবাই যদি মানুষ হয়ে থাকে, সবার যদি ব্রেইন সেম থাকে, তাহলে আমার ব্রেইন এটা কেন নিচ্ছে না? আমি দেখে ছাড়বো যেটাতে কি আছে, এটা কেন আসে না মাথায়? ওকে, আমরা আর বেশি কথা না যাচ্ছি, একটু আপনাদের এমআই পাস করার জন্য যেটা লাগবে, কন্টিনিউয়াস প্র্যাকটিস, রেগুলার পড়াশোনা। এখন তো আপনারা হচ্ছে, আমার তো এখন পড়াশোনা করতে ইচ্ছা করে না, বুড়া হয়ে গেছে, আপনারা তো মাত্র ইয়াং, সবাই আর্টিকেল মোটামুটি আছেন, সময়ও পাচ্ছেন, একটু সময় দেন। এমআই তাতে একটু সময় দিতে হয় ভাইয়া। ট্যাক্সটা আপনার ধরেন ব্যাড কাস্টম এগুলো পড়ে, এগুলো ধরেন ইয়ে থেকে চলে আসে, ধরেন এক ট্যাক্স আসে, হয়তো ট্যাক্স হয়তো এরকম নাই, ট্যাক্স একটু জটিল, কিন্তু আপনি ট্যাক্সের সার্কুলার গুলো ওই রকম, কিন্তু এমআই তে একটু ম্যাথ আছে, এমআই নিয়ে অনেক সময় অনেক বেশি সাফার করে।
তো এমআইটা একটু প্র্যাকটিস করেন। আপনি যদি আমাকে মানে কথা দিতে পারেন যে আপনি রেগুলার প্র্যাকটিস করতেছেন, ইভেন আপনি জানেন যে কোনটার কারণে কোনটা হয়েছে, তাহলে আপনি শিওর পাস করবেন, এটা 100%। ওকে, এটা আগের বইটা না, এই বইটাই ওকে। নোবেল ভাই থেকে ঘুমিয়েছে, আমার বইটার কি, বইটা খুঁজে পাচ্ছি না, খোঁজা লাগবে। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি আপু, পাচ্ছেন আপনারা? জি। আমরা 3rd নাম্বার চ্যাপ্টারে চলে যাই। আমরা তো অনেক গল্প গুজব করলাম। যে চ্যাপ্টারটা যখন পড়ানো হয় ওগুলো একটু রেগুলার বেসিসে পড়ার ট্রাই করবেন, তাইলেই হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। সেটা চলে গেছে কেন, বইটা এমন কেন? তো সব মাস আচ্ছা, আজকে একটু পড়াই, দেন হচ্ছে অবশ্যই সিলেক্ট করবেন। কয় নাম্বার পেজে আছে? ফার্স্ট ইউনিট। এত ভয়ঙ্কর অবস্থা। ওরে বাবা, পেপার দেখি হলুদ, কালো, নীল, সাদা সব দিব। ও মাই গুডনেস, এটা কত নম্বর পেজ? কিছু বুঝছি না। 23। ওকে, 3rd নাম্বার পেজটা কত নম্বর পেজে আছে চ্যাপ্টারটা? আপু আরো সামনে। ওকে, এটা মনে হয়, আশা করি এটা সুইটেবল থাকবে। এটা কি? আর এটা সামনে? চ্যাপ্টার 2, সেকেন্ড চ্যাপ্টার। এটা সেকেন্ড চ্যাপ্টার, সামনে আরো। আচ্ছা আমাদের নোবেল ভাই, বইতে আপনার 66 নাম্বার পেজ 66 নাম্বার পেজ না? পেজ থেকে শুরু। 7, 15, 59। 66 তো আইসিএবি, তো আপু এটাও আইসিএবি হবে। 60 হবে। ঠিক আছে। 70 আপু। এই যে অবশ্যই সেটা পেলাম। এটাতে হাইলাইট করা আছে কিনা, আশা করি সেটা থাকবে না, কজ এটা তো আমি পড়াই এই চ্যাপ্টার গুলো। ভাইয়া মনে হয় আপনাদেরকে বই চ্যাপ্টারেই হচ্ছে যে করায়, মানে না এখানে কালার মালার করে লিখে ঠিকই পড়ায় না। আচ্ছা, জি আমি আপু। বলে রাখি, আমি হচ্ছে যে ম্যাথ গুলো এক্সেলে করাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার স্ট্র্যাটেজি। আর আপনারা একটু দয়া করে যখন বসবেন একটু মানে একটু বই খাতা পাশে হচ্ছে যে একটু কলম, একটু ক্যালকুলেটর, যেহেতু এমআই, একটু নিয়ে বসেন হাতের কাছে। তো আমরা হচ্ছে চলে যাই, যেহেতু চ্যাপ্টার শুরু, অ্যাবজর্পশন কস্টিং। আমি অ্যাবজর্পশন ধরেন এই বইটা ধরেন 8টা পেজ, আমার অলরেডি 8বার পড়ানো শেষ। নিজে পড়লাম হচ্ছে 3বার 4বার, তাহলে ধরেন 11বার পড়ানো হয়ে গেছে। এখন আপনাদের যদি আমি বলি হোয়াট ইজ অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে একটা, ধরেন আপনার যে প্রাইম কস্ট গুলো আছে তার সাথে আপনি যদি প্রোডাকশন ওভারহেডটা যোগ করেন, তাহলে যা পাবেন সেটাই হচ্ছে আপনার অ্যাবজর্পশন কস্টিং। আমি কি বলেছিলাম যে আপনার প্রাইম কস্ট কোনগুলো বলেন তো? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, আদার ডিরেক্ট লেবার। হ্যাঁ, এবার ওভারহেড কোনটা বলেন তো? ইনডাইরেক্ট কস্ট। হ্যাঁ, এখন ইনডিরেক্ট কস্ট ওভারহেড। এখন প্রোডাকশন ওভারহেড কোনটা বলেন তো? যেটা মানে প্রোডাকশনে ফ্যাক্টরির ইনডাইরেক্ট কস্ট যেগুলো, ওগুলো তো প্রোডাকশন হবে। তাহলে তো হয়েই গেল। আমরা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং বের করব কি করে? প্রাইম কস্টের সাথে কি যোগ করব? প্রাইম কস্টের সাথে কি অ্যাড করব? ওভারহেড কস্ট। ওভারহেড কস্ট অ্যাড করব। ওকে, এখন 3 স্টেজ আছে। হ্যাঁ, আমরা কোন ডিপার্টমেন্টে, ধরেন আমি কিন্তু ম্যানেজমেন্ট ইনফরমেশনে, আমি কিন্তু ম্যানেজার। হ্যাঁ, আমি কিন্তু অ্যাকাউন্টেন্টও না, আমি কিছুই না, আমি ম্যানেজার। একজন ম্যানেজার হিসাবে আমি আমার যে কস্ট গুলো হয়, এই কস্ট গুলো, ধরেন আমার অনেক কস্ট হয়, এই কস্ট গুলো কত ভাগে, আমি কোন কোন স্টেজে ভাগ করে দিব? 3 স্টেজ আছে ওভারহেডে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যালোকেশন, অ্যাপোর্শনমেন্ট, অ্যাবজর্পশন। আচ্ছা, আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি অ্যালোকেশন কি। ধরেন আমার 3টা ডিপার্টমেন্ট আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, ডিপার্টমেন্ট সি। এর মধ্যে ডিপার্টমেন্ট এ আর বি হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর প্রোডাকশন ডিপার্টমেন্টকে হেল্প করার জন্য আছে ডিপার্টমেন্ট সি, তার নাম হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট।
Okay, look. Wait a second. আমার হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট এর মধ্যে আছে এ বি আর হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে সিএস। দেন আমার ওভারহেড হলো টোটাল 50,000 এর মধ্যে আমি ভাগ করে দিব। ডিপার্টমেন্ট এর জন্য 20,000, ডিপার্টমেন্ট বি এর জন্য 20,000, ডিপার্টমেন্ট সি এর জন্য 20,000। এই যে আমি যেই ডিপার্টমেন্টের ওভারহেডটা সেই ডিপার্টমেন্টে ভাগ করে দিলাম, এটাকে বলে অ্যালোকেশন। কস্ট, এখন ধরেন আমার ওভারহেড আছে 10,000। কোনো ডিপার্টমেন্টই স্পেসিফিক নেই, সব ডিপার্টমেন্টের জন্য আমার ধরেন ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি রেন্ট হচ্ছে 10,000, রেন্ট 10,000। ওকে, ফ্যাক্টরি রেন্ট কি একটা ডিপার্টমেন্ট ইউজ করে নাকি এবিসি 3টা ডিপার্টমেন্ট ইউজ করে বলুন তো? 3টা ডিপার্টমেন্ট ইউজ করে। এ আর বি ইউজ করে। আমি একটা ফ্যাক্টরি ভাড়া নিলাম, হ্যাঁ, ফ্যাক্টরি ভাড়া নেওয়ার পরে আমি হচ্ছে ওইখানে 3টা ডিপার্টমেন্ট খুললাম। প্রোডাকশন এ, ডিপার্টমেন্ট এ বি কি করে? প্রোডাকশন করে, সি হচ্ছে তাদের মেইনটেনেন্স করে, তাদের সার্ভিস দেয়। তাহলে কি আমরা 2টা ডিপার্টমেন্টের জন্য ফ্যাক্টরি রেন্ট নিচ্ছি নাকি 3টা ডিপার্টমেন্টেই ফ্যাক্টরি রেন্ট? 3টা ডিপার্টমেন্ট। তাহলে আমার ফ্যাক্টরি রেন্ট ইট শুড বি কারেক্ট আর হচ্ছে ফেয়ার। শুধুমাত্র আমি এর মধ্যে দিব বা বির মধ্যে দিব নাকি আমার জন্য সবচেয়ে ফেয়ার হবে এ বি সি 3 জনের মধ্যে আমার এই কস্টটাকে ভাগ করে দেওয়া, অ্যাপোর্শন করে দেওয়া? বলেন তো। ভাগ করে দেওয়া। অ্যাপোর্শন তার মানে কি? কমন কস্ট গুলোকে তার ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে অ্যাপোর্শনমেন্ট। এই দুইটা ক্লিয়ার? এটা হচ্ছে ধরেন এ পাইলো হচ্ছে ধরেন কত 10,000 মধ্যে 4, এ পেলো হয়তো বা 4। এখন এটা কিভাবে সেটা আমরা ফিউচারের পর দেখবো, এখন জাস্ট এটা দেখি। ধরেন এজাম্পশন করেন এ পেলো 4, এ পেলো 2। তাহলে আমি কি করলাম? কমন কস্টকে তার ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে অ্যাপোর্শনমেন্ট। একটু ডিফারেন্ট আগে বোঝাই। আবার একটু বলবেন আপু বিষয়টা? হ্যাঁ, কমন কস্টকে তার হ্যাঁ। ডিপার্টমেন্টের মধ্যে ফেয়ার বেসিসে ভাগ করে দেওয়া হচ্ছে অ্যাপোর্শনমেন্ট। এখন ফেয়ার বেসিস কোনটা সেটা আমরা একটু পরে গিয়ে দেখবো। জাস্ট আপনি আর উপরের অ্যালোকেশনের ওইটা অ্যালোকেশন ছিল কি বলেন তো? আমার 50,000 টাকা, 20,000 টাকা এর ছিল, 20,000 টাকা এর ছিল, 10,000 টাকা যার কস্ট। ধরেন এই এ হচ্ছে প্রোডাকশন করতে গিয়ে তার 20,000 হয়েছে, বি প্রোডাকশন করতে গিয়ে 20,000 হয়েছে, সি সার্ভিস দিতে গিয়ে 10,000 হয়েছে। সবার নিজস্ব কস্ট আছে, সেটা আইডেন্টিফাই করা। তো যার যে কস্ট আমি তার কস্ট সেন্টারে তাকে সেই কস্ট দিয়ে দিলাম। এটা ছিল অ্যালোকেশন। আর অ্যাপোর্শনমেন্ট ছিল আমার একটাই কস্ট, কমন কস্ট। এটা কোনো ডিপার্টমেন্ট জানেই না তার কত হবে, এটা একটা কমন, সব ডিপার্টমেন্টের জন্যই আমার 10,000 টাকা খরচ হলো। এখন আমি ফেয়ার বেসিসে এই 3টা ডিপার্টমেন্টের মধ্যে আমি আমার এই 10,000কে কি করব? ভাগ করে দিব। এই ভাগ করার নাম হচ্ছে অ্যাপোর্শনমেন্ট। ক্লিয়ার? জি আপু। আর
লাস্টের অ্যাপার্টমেন্টের শেষ বাক্যটা একটু বলেন প্লিজ। সরি, না না বুঝিনি, আবার একটু বলেন তো। অ্যালোকেশনটা বুঝতে পারছি যে যার যে কস্টটা তার উপরে দিয়ে দেয়া, আর অ্যাপার্টমেন্টের হচ্ছে মানে আপনি কি শুনেছেন, আমি কি বলেছিলাম বলেন তো, একটু বলেন, আমি রিপিট করেন কি বলেছিলাম। বলছেন যে এখানে কস্ট সেন্টার অনুযায়ী দেওয়া হয়, এরকম একটা কিছু আমি যেটা মিস করে গেছি। আমি বলেছিলাম এটা হচ্ছে কমন কস্ট গুলো তার সেন্টারের মধ্যে ফেয়ার বেসিসে ভাগ করে দেওয়া হচ্ছে অ্যাপার্টমেন্ট। আচ্ছা, আচ্ছা, এটা আমরা বুঝবো, আপনার এত ধৈর্য মানে অধৈর্য হয়ে না, আমরা ম্যাথ করে একদম ক্লিয়ার বুঝবো। কোনো হচ্ছে যে টেনশন করার কিছু নেই, আমরা এটা ম্যাথ দিয়ে পড়বো। বেসিক কনসেপ্ট একটু দেখেন। আর অ্যাবজর্পশন কে, ধরেন একটা কোম্পানি, সে অনেক হাইলি টেকনোলজিক্যাল, তার সব মেশিনারি বেস, তাহলে যখন আমরা ওভারহেড রেট পার ইউনিট বের করব তখন লেবার মেশিন আওয়ার বেসিসে বের করব। এটা একটু জটিল, জাস্ট শুনে যান, পরে আমরা ম্যাথ করে বলবো। আবার ধরেন একটা হচ্ছে কোম্পানি, সে হচ্ছে লেবার বেস, তার অনেকগুলো লেবার আছে, তারা কায়িক পরিশ্রম করে, তাহলে তার যখন ওভারহেডটা রেটটা বের করব তখন আমরা লেবার বেস বের করব। এটা আমি আর এটার অ্যান্সার দিব না, কারণটা আমি ফিউচারে একটু পরে আবার ভালো করে আলোচনা করবো, এইটুকুই রাখেন। ওকে, এরপর বলছে ওভারহেড, এটা একটু হাইলাইট করেন। ওভারহেডের কস্টিংটা, ওভারহেড রেট পার ইউনিটটা বের হয় প্রিডিটারমাইন্ড বা হচ্ছে যে আপনার বাজেটেড ওভারহেড। হ্যাঁ, যদি আমি আপনাকে বলি ওভারহেড রেট পার ইউনিট বের করা, আমরা এই ম্যাথের মেইন কাজ যে আমাদের ওভারহেড নিয়ে। হ্যাঁ, প্রাইম কস্টের সাথে আমরা এই ম্যাথের কাজ কি আমি আপনাকে বলি। এই চ্যাপ্টার কাজ হচ্ছে আপনাকে বলবে যে একটা প্রোডাক্টে ডিরেক্ট কস্ট এত, আপনি কত, ধরেন পার ইউনিট কস্ট কত জিজ্ঞেস করলো, ধরেন আমার একটা প্রোডাক্ট বানাতে পার ইউনিট কস্ট কত হয়েছে, তো পার ইউনিট কস্ট কত এটা বের করতে হলে সবার প্রথমে আমি কি করি, সবার প্রথমে আমি প্রাইম কস্ট, আর প্রাইম কস্টের সাথে আমি প্রোডাকশন ওভারহেড যোগ করব। এখন প্রাইম কস্ট তো বলা থাকে যে ভেরিয়েবল কস্ট, র মেটেরিয়াল পার কেজি 2 টাকা, লেবার 2 টাকা, ওভারহেড ধরেন 1 টাকা বললো। এই যে ওভারহেড কত হবে, এটাই ওভারহেড রেট পার ইউনিট বের করা হচ্ছে এই চ্যাপ্টারটার মেইন জিনিস। তো অ্যাবজর্পশন রেট ইজ ক্যালকুলেটেড বাজেটের ওভারহেড ডিভাইডেড বাই বাজেটেড লেভেল অফ অ্যাক্টিভিটি। হ্যাঁ, আমি আপনাদের একটু বলে দিই, আমরা যখন ওভারহেড রেট বের করব, ওভারহেড সব সময় প্রিডিটারমাইন্ড হবে বা বাজেটেড হবে বা এস্টিমেটেড হবে। অ্যাকচুয়াল ওভারহেড রেট আমরা কখনোই নিব না, সবসময় মনে রাখবেন ওভারহেড রেট হবে প্রিডিটারমাইন্ড বা হচ্ছে বাজেটেড। অ্যাকচুয়াল ওভারহেড কখনোই আমরা নিব না। আর অ্যাবজর্পশন রেট ক্যালকুলেট করে কি করে, বাজেটেড ওভারহেড ডিভাইডেড বাই বাজেটেড লেভেল অফ অ্যাক্টিভিটি। হ্যাঁ, এখন ধরেন আমার ওভারহেড রেট পার ইউনিট বের করতে বলছে, ওভারহেড রেট পার ইউনিট, তাহলে আমার ধরেন বাজেটের ওভারহেড আছে, কস্ট হচ্ছে 2 লাখ, আমি এই 2 লাখ টাকা দিয়ে আমি কত হাজার ইউনিট প্রডিউস করব, ধরেন আমি 20,000 ইউনিট প্রডিউস করব, তাহলে আমার ওভারহেড কস্ট পার ইউনিট কত হবে, ওভারহেড রেট পার ইউনিট হবে 10 টাকা। বলেন এবার কোনটা বোঝেন না, এই জাস্ট এইটুকুর মধ্যে বলেন, জাস্ট বেসিকটা আমি একটু দিতে চাচ্ছিলাম, অবশ্যই আমরা ম্যাথ করবো, আমরা আরো ক্লিয়ার হব। কার কোশ্চেন, এনিওয়ান? এটুকু বুঝতে পেরেছেন? জি। ওকে, to calculate full cost of an unit using absorption costing to necessary, আচ্ছা এটা জাস্ট দেখার কিছু নেই, আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবারের সাথে ডিরেক্ট এক্সপেন্স যোগ করেছি, এর সাথে আমরা হচ্ছে ওই যে ওভারহেডটা এটা যোগ করে আমরা অ্যাবজর্পশন কস্টটা পেয়েছি। তো আমরা যদি একটু মেমোরাইজ করে নিতে চাই তাহলে আমরা যে জিনিসটা বলবো, আমরা ওভারহেডটা কি করে পেয়েছি, আমরা প্রাইম কস্ট প্লাস কি ছিল বলেন তো, কি ওভারহেড, প্রোডাকশন ওভারহেড। এখন আমরা যদি জানতে চাই যে আমরা একটু যদি জানি আবার রিকল করি, ওভারহেড সব সময় কি হবে, অ্যাকচুয়াল হবে নাকি বাজেটেড হবে? বাজেটেড হবে।
ওকে, ওভারহেড হচ্ছে রেট বের করার ফর্মুলাটা কি ছিল? বাজেটেড ওভারহেড ডিভাইডেড বাই বাজেটেড লেভেল অফ অ্যাক্টিভিটি। গুড। অ্যালোকেশন তো আমরা একটু আগে বললাম যে ধরেন আমার একটা প্রতিষ্ঠানে অনেক ডিপার্টমেন্ট থাকতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, সেলিং ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট, ওভারহেড কস্ট সেন্টার। আমি কি বললাম, আমার একটা কথা ছিল যে ইউনিটের কস্ট সেই ইউনিটে কি করে দেওয়া, অ্যালোকেশন করে দেওয়াই হচ্ছে, বা ভাগ মানে যার কস্ট তাকে দিয়ে দেওয়া, যে ইউনিটের কস্ট তাকে চার্জ করাই হচ্ছে ওভারহেড অ্যালোকেশন। এখন আমরা একটু এখানে একটা জাস্ট একটা ম্যাথ দেখি, এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটু সহজ কনসেপ্ট ক্লিয়ারের জন্য, ওয়েজেস অফ দ্য সুপারভাইজার ডিপার্টমেন্ট এ 200, ওয়েজেস অফ সুপারভাইজার ডিপার্টমেন্ট বি 150, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউম ইন ডিপার্টমেন্ট এ 50, রেন্ট অফ দ্য প্রিমিসেস শেয়ার বাই এ এন্ড বি 300। হ্যাঁ, মানে বলা আছে আপনার হচ্ছে 200, 150, 500, 300। এখন আমাকে বলা আছে ডিপার্টমেন্ট এ বি আর রেন্ট হচ্ছে 200। এখন বলেন এ কে কত কস্ট দিবেন, তার যে 200 কস্ট আছে তাকে দিয়ে দিবেন। ডিপার্টমেন্ট এর আমরা কস্ট চার্জ করব কত বলেন তো? চলেন একটু দেখি। ডিপার্টমেন্ট এ আর হচ্ছে কি ডিপার্টমেন্ট আর কি বি। আমাকে বলেন তো ডিপার্টমেন্ট এর জন্য আমাদের কত কস্ট হবে সবার প্রথম? 250। 200 ফার্স্টে সবার প্রথম 200। হ্যাঁ, ওয়েজেস হচ্ছে 200, আমরা তো কস্ট ভাগ করে দিব 200। জি। আর বির জন্য কত? বির জন্য 150। 150। এরপর আমার কি আছে? ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ডিপার্টমেন্ট এর জন্য কত? 50। 50 রাইট? জি। এটা কোন কার জন্য ছিল ইনডিরেক্ট ম্যাটেরিয়াল? ডিপার্টমেন্টে আচ্ছা, ডিপার্টমেন্ট এর জন্য ছিল কত বলেন তো? 50। হ্যাঁ, এটা কি ছিল? ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড ইন ডিপার্টমেন্ট। ওকে, আমাদের সবটা লেখার দরকার নেই, আমাদের জাস্ট পরীক্ষার সময় তো আমার এটাও দরকার নেই, আমি জাস্ট ও তখন ওটা মুখে করে ফেলবো। এই দুইটাতে দেখেন, এখন আমাদের কাঁচাল শেষ, এখন আমাদের আর কি আছে বলেন তো? রেন্ট আছে। এখন এটা কি করব? দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে। সবার প্রথমে আমরা কি করলাম বলেন তো? ডিপার্টমেন্ট এ যে কস্ট ছিল তার ডিপার্টমেন্ট এ চার্জ করে দিলাম, ডিপার্টমেন্ট বি এ যে কস্ট ছিল সেটা ডিপার্টমেন্ট বি এ চার্জ করে দিলাম। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা ছিল সরাসরি বলা ছিল চার্জ করে দিচ্ছি। এটা কি করতে হবে বলেন তো? এটা অ্যাপ্রোশন করতে হবে। হ্যাঁ, অ্যাপ্রোশন করতে হবে না। এখন ধরেন অ্যাপ্রোশন করে দিলাম, হাফ হাফ শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাই, আমাদের তো আমরা বুঝলাম অ্যালোকেশন কিন্তু ইজি। অ্যালোকেশনে কি কোনো কাঁচাল আছে বলেন তো? যার যে কস্ট তারে দিয়ে দিলাম, ভাই নেন আপনার কস্ট আপনি নিয়ে যান, আপনার কস্ট আপনি নিয়ে যান, আমার কোনো প্যারা নেই। তো এইখানে হচ্ছে তো মানে অ্যাপ্রোশনের ক্ষেত্রে এখানে তো আমার বলা নাই কোনো পার্সেন্টেজ, তখন আমি এটা কি করবো, এভারেজ করে দিয়ে দিব? হ্যাঁ, এখানে যখন বলা থাকবে প্রপোর্শনেটলি তখন আপনি জাস্ট এভারেজ করে দিয়ে দিলেন, আপনি এজিউম করে নিলেন যে আপনার হচ্ছে যে দুইটাতেই সিমিলার হয়। এখন আপনি দেখেন এখানে অ্যাপোর্শনে কি বলছেন বলেন তো? কমন কস্ট গুলো সেটাকে কিসের বেসিসে ভাগ করব বলেন তো? কিসের Fair. বেসিসে ভাগ করব? ফেয়ার বেসিসে। পেয়ার বেসিসে ভাগ করব। হ্যাঁ, রাইট। For service department, administrative, selling department must be shared. এই যে এটাই করছিলাম, ওভারহেড কস্ট শুড বি ফেয়ার বেসিস। এখন আমরা ফেয়ার বেসিস বলতে কি বুঝি আপনারা জানেন কি? ফেয়ার বেসিস কি? যে আমার 5টা ডিপার্টমেন্ট আছে ধরে নিতেই, 5টা ডিপার্টমেন্ট আছে, 5টা ডিপার্টমেন্ট ধরেন এ বি সি, 3টা ডিপার্টমেন্ট আছে, 3টা ডিপার্টমেন্টকে 10,000-কে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করে দিয়ে দিলাম, এটাকে ফেয়ার বেসিস বলে? বলেন তো। না। এটাকে এভারেজ বলে। ফেয়ার বেসিস কোনটাকে বলে? ধরেন আমার স্কয়ার ফিট আছে, স্কয়ার ফিট এ ইউজ করতে আমার টোটাল স্কয়ার ফিট হচ্ছে ধরেন
কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। আমার টোটাল স্কোয়ার ফিট আছে 100, এর মধ্যে ইউজ করতেছে A25, A35, আর কত থাকে 100 থেকে বলেন তো? 40, 60, 40 এটা 40 ইউজ করতেছে, 75 আর ইউজ করতেছে 55। এখন দেখেন ইস্যুটা কি হলো। আমার ইস্যুটা হচ্ছে এখন আমি এটা কি করব, কিভাবে ভাগ করব বলেন। এখন পার স্কয়ার ফিট হিসাবে ভাগ করে দিব। আর স্কয়ার ফিট হিসাবে ভাগ করব, কত হবে বলেন তো? এই কত, বি কত, সি কত? 4000, 3500 আর হচ্ছে 2500। কিভাবে ভাগ করলাম? 10,000 আনুপাতিক হারে 100 দিয়ে ভাগ করবেন, 40 দিয়ে কি করবেন? গুণ করবেন, তাহলে 4000। এভাবে যদি আমি করতে যাই সেক্ষেত্রে এটা টানলে আসে কিনা, মোস্ট প্রবলি আসবে না, তাও দেখি। তো চলে আসছে। ক্লিয়ার নাকি প্রপোর্শনেটটা ফেয়ার বেসিসটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ক্লিয়ার। ক্লিয়ার। এখন দেখেন আমরা যেটা আসি, মজার ব্যাপার হচ্ছে আমাদের তো অনেক কমন কস্ট থাকতে পারে। কমন কস্ট কি কি টাইপস থাকতে পারে বলেন তো? ইউটিলিটি থাকতে পারে, রেন্ট থাকতে পারে। রেন্ট, আপু ডিপ্রিসিয়েশনও থাকতে পারে নাকি? হ্যাঁ থাকতে পারে, কেন না? ডেপ্রিসিয়েশন থাকতে পারে না। আমি মেশিন হ্যাঁ এক মেশিন দিয়ে আমি প্রোডাকশন এও করি, প্রোডাকশনে বিএ ডিপার্টমেন্ট বিএরও প্রোডাক্ট করি। আমি তো কোনো কোম্পানি তো শুধু একটা ডিপার্টমেন্টের জন্য কিনে না, সে অনেকগুলো ডিপার্টমেন্টের জন্য কিনে। এখন দেখেন আমার ডেপ্রিসিয়েশন আছে, আমার ক্যান্টিনে স্টুডেন্ট, আমি ক্যান্টিনে হচ্ছে আমার ইয়েদেরকে খাবার দেই, এত কিছু এত কিছু এত কিছু। হ্যাঁ, এখন আমি কোনটাকে কিসের ভিত্তিতে ভাগ করব ভাই? আমার কাছে কি কোনো কোনো রুলস আছে যে এটাকে এটার মধ্যে ভাগ করব? কিসের ভিত্তিতে আমি করব? আমি ম্যানেজমেন্ট কোনটাতে করলে এটার সাথে আমার রিলেভেন্ট হয়? ধরেন ফ্যাক্টরি রেন্টকে যদি আমি নাম্বার অফ মেশিন দিয়ে বা ভ্যালু অফ মেশিন দিয়ে ভাগ করি তাইলে কি আমার হবে ফেয়ার? আমার কি ভালো হবে, ফেয়ার হবে বলেন তো? এটার সাথে ফ্যাক্টরি রেন্টের সাথে কি মেশিনের কোনো সম্পর্ক আছে বলেন তো? আপনি এজ আ প্রফেশনাল আপনার কাছে যখন গাইডলাইন যাবে আপনি কি বলবেন? ইট শুড বি কারেক্ট। আমি করব ফ্যাক্টরি রেন্ট কার সাথে মোস্ট রিলেটেড বলেন তো? নাম্বার অফ ইউনিট প্রোডিউস। না, নাম্বার অফ প্রোডিউস। আমি দেখি। ফ্লোর স্পেস। হ্যাঁ, ইয়েস ইউ আর রাইট। মানে হচ্ছে যে আমাদের দেখেন আমি একটা বাসা ভাড়া নিচ্ছি, বাসার যখন ভাড়া হয় কিভাবে হয় বলেন তো? স্কয়ার ফিট, কিসে? স্কয়ার ফিট। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে যখন দেখবো যে আমরা কি করছি তখন আমরা একটা জিনিস সিক্স সেন্স কাজে লাগাবো। দেখেন আমি যদি মেশিনের ইন্স্যুরেন্স করি তখন ইন্স্যুরেন্সের কস্টটা আমরা কিসের মধ্যে ভাগ করব বলেন তো? সিক্স সেন্স কি বলে? নাম্বার অফ মেশিন বা ভ্যালু অফ মেশিন, রাইট? এটার সাথে এটা বেশি যায় না? আমরা অনেক সময় বলি না যে হি ইজ নট মাই টাইপ বা দিস কালচার আমি অ্যাডজাস্ট করতে পারছি না, এই কালচার এনভায়রনমেন্ট আমার সাথে যায় না, তাই না? আমরা যখন একটা ইনডিরেক্ট কস্ট কারোর মধ্যে ভাগ করবো আমরা চিন্তা করবো কি এটা টাইপ, দিস রিয়েলি দ্যাট টাইপ। এখন দেখেন দ্যাট ইন্স্যুরেন্স অফ ইকুইপমেন্ট, আপনি ধরুন ক্যান্টিনের কস্টকে কিসের মধ্যে দিয়ে ভাগ করবেন বলেন তো? বলেন, কেউ একজন বলেন। নাম্বার অফ মিল। নাম্বার অফ মিল বা নাম্বার অফ এমপ্লয়ি, যে আমার কোন ডিপার্টমেন্ট থেকে কত এমপ্লয়ি খাচ্ছে, কোন ডিপার্টমেন্টকে আমি কত চার্জ করব। ক্যান্টিনে খাবার কে খায় বলেন তো? কে খায়? এমপ্লয়িরা খায়। এমপ্লয়িরা কোথায় কাজ করে? এক একজন এক এক ডিপার্টমেন্টে। বুঝা গেছে যে কোনটার সাথে কোনটা। আমার ইচ্ছা হলো ওয়াও আমার তো পার্টি হবে 31st নাইটে, আমি এখন ফুল বিল্ডিং সাজাবো, একদম পুরো লাইটিং করে ফেলবো। তাইলে এখন যখন ওই পার্টিটা হবে কোন একটা ডিপার্টমেন্টের হবে নাকি ফুল অর্গানাইজেশন হলো? ধরো ফুল পার্টি, সাকসেস পার্টি। এখন এটা যে লাইট, সেটা লাইটিং হলো, সেটা ডেকোরেশন হলো, সেটা কি শুধু ওই প্রতিষ্ঠান বিয়ার ওই একটা ডিপার্টমেন্ট বিয়ার করবে নাকি সবাই বিয়ার করবে? ওই প্রতিষ্ঠানে যত ডিপার্টমেন্ট আছে সবাই বিয়ার করবে। হ্যাঁ, তো লিটিং, হ্যাঁ ধরেন আপনার হচ্ছে লাইট,
বা হচ্ছে হিটিং অ্যান্ড লাইটিং, এগুলোর জন্য কি যে আপনার কোন ডিপার্টমেন্ট কত ফ্লোর এরিয়া, মানে ধরেন আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট তার হিউজ ম্যাসিভ প্রোডাকশন, তাহলে সে কি করবে, আমার 7 ফ্লোর বিল্ডিং এর মধ্যে সে অলরেডি 3টা বিল্ডিং বুক করছে, তাহলে যখন টোটাল কস্ট হবে, টোটাল কস্টে আমরা 7 দিয়ে ভাগ করে 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমি ডিপার্টমেন্ট এ কে দিয়ে দিব। আমি কি জাস্ট রিলেট করতে পারছি কেন আমরা কোনটার সাথে করে আমরা মুখস্থ করবো না? হ্যাঁ, মুখস্থ করলে একটু ইস্যুজ আছে, আমরা লজিক না বুঝলে কিন্তু পাস করা যাবে না। তো আমি কি রিলেট করতে পারতেছি কেন কোনটার সাথে করছি? জি আপু। তার মানে আপু হচ্ছে ফেয়ার বেসিস বলতে বোঝাচ্ছে হচ্ছে মানে একদম মোস্ট রেলিভেন্ট যেই আপনার রিলেভেন্ট। কি করা। এখন আপনি দেখেন, আপনি যদি বলেন যে আমার হচ্ছে ক্যান্টিনটা আমি স্কয়ার ফিট দিয়ে ভাগ করবো, ইট ইজ শুড বি কারেক্ট আর ইজ রিলেভেন্ট? বলেন তো। না, মানে এই চারটাতে যেটাই রেট রেট রেট, হিটিং, লাইটিং, রিপেয়ার, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, এগুলো সব ফ্লোর এরিয়ার মধ্যে পড়বে। ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, দেখেন ডেপ্রিসিয়েশন, এগুলো সব কস্ট অফ বুক ভ্যালুর মধ্যে পড়বে। পার্সোনাল ডেটা, নাম্বার অফ এমপ্লয়ি, ক্যান্টিনটা, পরে যেটা বলছে রেটস, এখানে রেটস বলতে কি কোন রেটস বোঝানো হচ্ছে? রেটস এন্ড ট্যাক্সেস আপনারা পড়ছেন কিনা আমি জানি না, আপনারা অডিট করলে দেখবেন যে একটা মিউনিসিপাল ট্যাক্স থাকে, হ্যাঁ, রেটস এন্ড ট্যাক্সেস নামে একটা থাকে। মানে আপনি যখন ভূমিতে থাকেন, আপনার ভূমি কি খাজনা দেওয়া লাগে না বলেন তো? জি, দেওয়া লাগে। ভূমিকর যেটা দেওয়া লাগে। হ্যাঁ, তো রেটস এন্ড ট্যাক্সেস ওটাই, মানে ধরেন আপনার ওটাই বোঝাচ্ছে। আর রিপেয়ার অফ ডেপ্রিসিয়েশন এন্ড বিল্ডিং, তো ওটা হচ্ছে আপনার যখন কোন একটা ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন, বিল্ডিং এর কোন একটা সাইড নষ্ট হবে, বা কোনো ফুল বিল্ডিংটা হচ্ছে রং করানো লাগবে, বা ফুল বিল্ডিং এর হচ্ছে রিনোভেশন চলছে, তাহলে কোন একটা ডিপার্টমেন্ট নিবে না, যে ডিপার্টমেন্ট যতটুকু দখল করে আছে সে ততটুকু কস্ট বেয়ার করবে। ওকে, জি। এটা এটা একদম মেমোরাইজ করে ফেলবেন রিলেভেন্সি দিয়ে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কেন কোনটার সাথে কোনটা, এখানে এই চারটা একটু দেখেন তো, জিজ্ঞেস করেন যদি এটার সাথে আমি কেন এটা করতেছি। আমি চাচ্ছি এখান থেকে একটা মোস্ট কমন কোশ্চেন আসবে, বলেন তো ওই কোশ্চেনটা কি, দেখি বলতে পারেন কি না আপনারা। যদি না বলতে পারেন সবাই মিলে চাঁদা উঠায় তারপর আমি হচ্ছে আমার ব্রাকের সামনে থেকে বেলপুরি খাবো। দ্রুত বলেন, না বললে হচ্ছে যে ফাইন দিতে হবে। আমরা একটা ভাবছি জরিমানা ফান্ড খুলবো, বুঝছেন? ভালো হবে না? যারাই হচ্ছে প্রতিদিনের টাস্ক হচ্ছে কমপ্লিট না করবে বা প্রতিদিনের পড়া শেষ না করবে, তারা 10 টাকা করে সাবমিট করবে। আর আপনাদের গ্রুপ কি খোলা হয়েছে? গ্রুপে স্টাডি, আমরা কিন্তু সবসময় এটাকে অনেক বেশি বলি যে গ্রুপ আপনাদের মধ্যকার ইন্টারনাল রিলেশনশিপ যত বেশি বন্ডিং মানে আপনি স্ট্রং হবে, আপনি তত বেশি দ্রুত এগিয়ে যাবেন। আপনাদের কি গ্রুপ খোলা হয়েছে 9th ব্যাচের জন্য? খোলা হয়নি তো। তো ফার্স্টে নোবেল ভাই একটা পেইড গ্রুপ খুলবে, হ্যাঁ, পেইড গ্রুপ খুললে ওইখানে আপনারা যেটা করবেন যে নিজেদের মধ্যকার ইন্টারনাল বন্ডিংটা অনেক বাড়াবেন। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, আমি হচ্ছে ফার্স্টবার 6টা পরীক্ষা দিয়েছিলাম সিএল এ, তো আমার 3টা আসছিল আর 3টা আসে নাই, তো আমি লতে ডি পেয়েছিলাম। তো মানে আমার জেনারেলি লটা অনেক খারাপই লাগতো, বুঝছেন? ল আমার কাছে খুবই বিরক্ত লাগতো। আমি প্রফেশনাল ল আল্লাহর কাছে অনেক দোয়া করে পাস করছি আলহামদুলিল্লাহ। জাস্ট লাস্ট ডিউতে যে এই সিএল ল তো কিছুই না। তো তখন ছিল এমন, হ্যাঁ, যে আপনার কি ছিল, আমি লতে ডি পাইছিলাম, এরপর পরীক্ষা দিয়ে আমি লতে এ পাইছি। আপনার বিহাইন্ড রিজন জানতে চান বলেন তো? এটা ছিল জাস্ট ফর স্টাডি, গ্রুপ স্টাডি। এটাতে কত বেশি আমাদের জন্য হচ্ছে ইফেক্টিভ। স্পেশালি ধরেন আপনি সময় পান না, কিন্তু একটা ম্যাথে প্রবলেম হচ্ছে, 2-3 জন আপনার ফ্রেন্ড আছে, তাদের সাথে একটু ডিসকাশন করেন। আপনি একটা জিনিস নতুন টপিক শিখছেন, আপনার জুনিয়রদের সাথে ডিসকাশন করেন। আমাদের মধ্যে একটা লিমিটেশন আছে যে আমি এত কষ্ট করে পড়ছি, অন্য কাছে শেয়ার করলে মনে হয় আমার নলেজ কমে যাবে। না, ইউ আর অ্যাবসলিউট রং। আপনি যখন একটা আইএসএফ এর হচ্ছে ট্রিটমেন্ট শিখছেন, আপনি আপনার জুনিয়রকে বলেন, আপনার সিনিয়রকে বলেন। আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে একটা কনজারভেটিভ থাকে। আপনি যখন কোনো কিছু শিখেন, আপনি অন্য কাউকে শিখান, এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ। এতদিন পরেও বিশেষ করে আমার এখন মনে হয় অডিট, যে আমি রিসেন্টলি ল পাস করছি, আমি রিসেন্টলি আইটি পাস করছিলাম, এর আগে এফএম করছিলাম, পাস করছিলাম, কিন্তু আমার এত কিছু কনসেপ্ট ক্লিয়ার নেই। আপনাদের হচ্ছে এমআইটা যত ক্লিয়ার, দেখেন সেই আরো 2-3 বছর আগে পাস করছিলাম। কেন? কারণ হচ্ছে পড়ানোর কারণ।
আপনারা একটু নিজেরা ইন্টারনাল কমিউনিকেশনটা বাড়ান, একটা গ্রুপ তৈরি করেন, একটু স্টাডি করেন, নিজেরা একটা কোশ্চেন ম্যাথ না বুঝলে একটা আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক করতে বসছেন, একটা ম্যাথ পারেন নাই, একটা ছবি তুলে দিয়ে দেন, যে কেউ পারলে একটু বলেন, না পারলে আপনারা নিজেরা যে সলভ করেন আপনি অন্যজনকে নক দিয়ে বলেন যে জানো এই ম্যাথটা করার সময় আমার যে এই ম্যাথটাতে আমার ডিফিকাল্টি পেস হয়েছিল জাস্ট এই জায়গায়, এটা কেন হয়েছে, এটা এই জন্য হয়েছে। দেখেন অনেকে ভালো স্টুডেন্ট পড়াশোনা করে কিন্তু সবাই বুঝাতে পারে না, কজ বুঝানোর ক্যাপাবিলিটি অনেক তেমন ধরেন আলাদা। আপনি যখন কিছু বুঝে অন্য কাউকে বুঝাতে পারবেন দ্যাট মিনস আপনি অ্যাবসলিউটলি পড়াশোনা করেছেন। একটা গ্রুপ খুলে ইন্টারনালি পড়াশোনা করেন, এটা অনেক ইফেক্টিভ হবে আপনাদের জন্য, আমি সাজেস্ট করি আপনারা এটা করেন। আচ্ছা এরপর হচ্ছে এইটাতে কোনো কোশ্চেন আছে এনিওয়ান? না কেন নাই, কেন নাই? আমি তো আশা করছিলাম ছিল, আপনারা কেন এই কোশ্চেনটা করেন নাই বলেন তো? কোনটা দেখেন ডেপ্রিসিয়েশন বিল্ডিং আর হচ্ছে নিচেরটা? না না হ্যাঁ বলেন আপনার কোনটা বুঝেন নাই। দেখেন হিটিং লাইটিং কেন করলেন? আমি খুবই বেশি মানে আপসেট হয়ে গেলাম ব্যাপারটাতে। দেখেন কি দেওয়া আছে, কেন এই কোশ্চেনটা মাথায় আসতো না আপনাদের যে আমি কোনটাতে দিব, কোনটাতে দেওয়া উচিত আমার, হিটিং লাইটিং কোনটাতে দিব? দুইটাতেই দেওয়া আছে, এখন আমার কোনটাতে দেওয়া উচিত বলেন তো? এই কোশ্চেনটা কেন আসে না? দেখেন আমার কাছে হিটিং লাইটিং আছে, আমি বলছি মোস্ট ফেয়ার বেসিস, আপনার কাছে যখন দুইটা অপশনই থাকবে আপনি চাইলে হচ্ছে হিটিং ফ্লোর এরিয়াতে দিতে পারেন, লাইটিং ভলিউমে দিতে পারেন, আপনার দুইটা অপশনই কারেক্ট। বাট যখন আপনার কাছে একটা অপশন থাকবে তখন হয় ফ্লোর এরিয়া থাকলে ফ্লোর এরিয়া, ভলিউম স্পেস থাকলে ভলিউম স্পেস দিতে পারেন, বাট যখন আপনার কাছে দুইটা অপশনই থাকবে আপনি দুইটা যে কোনো একটা অপশনই দিতে পারবেন। আমি কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আপু আরেকবার একটু বল। ধরেন আমার কাছে হচ্ছে যে দুইটা অপশন আছে, আমি টয়োটাও কিনতে পারি মার্সেন্ডিজও কিনতে পারি, ওকে। এখন ধরেন দুইটার মধ্যে আমি চাইলে দুইটাও কিনতে মানে দুইটার যে কোনো একটা কিনতে পারি। এখন আমার কাছে যখন অপশন থাকবে দুইটা, আমি দুইটার মধ্যে যে কোনো একটা হয় টয়োটা কিনে ফেললাম বা মার্সেন্ডিজ বা ফেরারি কিনে ফেললাম, বাট আমার কাছে অপশনই একটা, তখন কি আর আমার দুইটা জায়গায় যাওয়ার আছে নাকি আমি একটাই কিনবো? মানে আমার অপশনই টয়োটার। অপশন নাই। হ্যাঁ আমার হিটিং এন্ড লাইটিং এটা দুই জায়গায় দেওয়া আছে, বলছে বেসিস কিসের বেসিস আমরা ভাগ করবো, এই বেসিসটা তো বুঝছেন যে আমরা বেসিস কিসের বেসিসে ভাগ করবো, এই যে একটু আগে যে বলেছিলাম যে দুই ধরনের বেসিসে ভাগ করা যাবে। এখন যদি আমার দুইটা অপশন থাকে যে কোনো একটাতে দিবেন, যদি হ্যাঁ। একটা থাকে তখন যেটা থাকবে তো ওইটাই দিতে হবে। গুড, ধরতে পেরেছেন তো না এখন? আচ্ছা এটা একটু দেখবেন, এটা জাস্ট এইটার সাথে রিলেটেড, এইটা একটু করবেন নিজেরা নিজেরা, তারপরে এটা একটা কোশ্চেন দেখবেন। আমরা একটু ম্যাথ দেখতে পারি। আপনাদের আর নেক্সট ক্লাস আছে কয়টা শুরু হবে নেক্সট ক্লাস? আজকে ক্লাস আছে আর নাই মনে হয়। ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি এখানে দেওয়া আছে, আমার কতগুলো ওভারহেড দেওয়া আছে, দেখেন এগুলো সবগুলোই ওভারহেড, রাইট? আমাদের ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি রিপেয়ার মেইনটেনেন্স, ফ্যাক্টরি অফিস কস্ট, ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি হিটিং লাইটিং সবই হচ্ছে যে কি আমার বলেন তো, সব কি আমার ফ্যাক্টরি ওভারহেড। ওভারহেড। আমাকে নিচে আমার নিচে কি দেওয়া আছে, বেসিস গুলো দেওয়া আছে, প্রোডাকশন 1 2 সার্ভিস। আমাকে এই ম্যাথটা মূলত অ্যাপরশনমেন্টের জন্য করা লাগবে, হ্যাঁ। তো আমাকে বলা হচ্ছে এই কস্ট গুলো এই বেসিসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাগ করে দিও তুমি। এখন আমি যদি আপনাদের বলি আমি ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি এটা কোথায় কিসের বেসিসে চারটার মধ্যে কোনটাতে ভাগ করবো বলেন তো? ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন ফ্লোর স্পেসে। ওকে ফ্লোর স্পেস ভাগ করবো, তাহলে আমার টোটাল কস্ট আছে কত, কত আছে বলেন তো? 100,000 1 লক্ষ 1000 তাই তো নাকি 1 লাখ? 1 লাখ। সরি, এখন আমি 1 লাখকে কেমনে ভাগ করবো বলেন তো? কত দিয়ে ভাগ করব, কত দিয়ে কি করব?
আমার টোটাল স্কোয়ার ফিট কত বলেন তো? 1200, 1600, 800, 400 কত? 2000, 3000, 4000, রাইট? 4000 4000। আমার কস্ট ছিল কত? 1 লক্ষ। 4000। আচ্ছা, আর আমার সরি আমার ছিল 1 লাখ। 2, 3, 4, 5। আর আমার ইয়ে ছিল কত? স্কোয়ার ফিট ছিল কত? 4000। কত হবে মোট? 25 per square feet কত আছে? 25। 25 এবার ডিপার্টমেন্ট এর কত হবে? বি কত হবে বলেন তো? কত হবে? এতে 30,000। 30,000 কি বের করেছেন? 25 কি বের 25 করেছেন? ইন্টু 25 কত? 25 ইন্টু 1200 1200। department হ্যাঁ, production to 40,000 আর আমরা স্কয়ার পার ডিপার্টমেন্টে স্কয়ার ফিট দিয়ে বাকিগুলো ভাগ গুণ করে দিব, রাইট? এভাবে এটা করব। 1200, 1600 দিয়ে 25কে, 800 দিয়ে 25কে, 400 দিয়ে 25কে ভাগ করব। এরপর যদি আমরা দেখি ফ্যাক্টরি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, এটা কার সাথে ভাগ করব বলেন তো? ফ্যাক্টরি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কার সাথে বেশি যায়? কার সাথে মোর রিলেভেন্ট? ফ্যাক্টরি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। এরিয়া। হ্যাঁ, এটা কি মেশিনারি রিপেয়ার নাকি ফ্যাক্টরি রিপেয়ার? কার সাথে? কি রিপেয়ার? ফ্যাক্টরি। ফ্যাক্টরি কি একটা ডিপার্টমেন্টের? এটা যে ডিপার্টমেন্ট যত স্কোয়ার ফিট ইউজ করে সেই ডিপার্টমেন্ট কি করবে? তত পে করবে, রাইট? yes ফ্যাক্টরি অফিস কস্ট, এটা কি হবে? অফিস কস্ট। অফিস কস্ট কে করে? এমপ্লয়ি। এমপ্লয়িরা করে। তাহলে এটা কার উপরে ভাগ হবে বলেন তো? নাম্বার অফ এমপ্লয়ি। এরপর দেখেন অ্যাকুইজিশন অফ ইকুইপমেন্ট, এটা কার সাথে ভাগ হবে? এটা তো সবাই জানেন। কার সাথে? হ্যাঁ, বুক বলে। এরপর হচ্ছে যে কি আছে? ইন্স্যুরেন্স ইকুইপমেন্ট কার উপর ভাগ হবে? book value এবার আমার কাছে হিটিং লাইটিং আছে। হ্যাঁ, হিটিং লাইটিং আমরা কি কি জানি বলেন তো? আমরা চাইলে কি করতে পারি? দিতে পারি বা হচ্ছে যে ভলিউমও দিতে পারি। দ্যাটস হচ্ছে এটা ডিসিশন ইজ ইয়ার্স। আপনি চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন বা আপনি চাইলে শুধু ফ্লোর এরিয়া দিয়ে দিতে পারেন। যেহেতু ভলিউম আছে আমরা চাইলে একটাকে ফ্লোর এরিয়া দিতে পারি আর একটা ভলিউম দিয়ে দিতে পারি, রাইট? আপু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা আমরা Appropriate বলতে এখন আপনি ধরেন যদি এরকম করেন যে হিটিং যেহেতু হচ্ছে, হিটিংটা আমার কার সাথে রিলেটেড? ধরেন আমি ফ্যাক্টরিটা হিট করতেছি, তাহলে ধরেন আপনি দিলেন যে আমার এটা হচ্ছে যে যেহেতু আমার এটা যত বড় হয় আমার জন্য হচ্ছে মানে তত বেশি হিটিং কস্ট হয়, তাহলে আমি ভলিউমের উপরে দিলাম। আবার লাইটিং যেহেতু আমার এটা এরিয়া অনুযায়ী লাইটিং হয়, তো আমি এরিয়া অনুযায়ী দিলাম। বা আপনি যদি চান হিটিং যে আমার যত বড় হবে তত হিটিং হবে, এটা জাস্ট এটা ধরে বইটা আর এরকম কনসেপ্ট করে দিয়েছে। দেখেন বইটা হচ্ছে ভলিউমটা দিয়েছিল হিটিং এর বেলা লাইটিং। আপনি চাইলে হিটিং যে আমার কত এরিয়া বেসিস আমার গরম করতেছে, জেনারেলি ওনারা এই থিসিসে দিয়েছে যে আমার গরম মানে আমার এরিয়াটাকে কি করতে হচ্ছে? অয়ন করতে হচ্ছে বা হিট দিতে হচ্ছে, তাহলে সেটা যত বেশি ভলিউমে হবে আমার তত বেশি লাগবে। আর লাইটিং আমার তো সবসময় এরিয়া বেসিস, যে আমার কত স্কোয়ার ফিট আমি লাইটিং করতেছি, এটার জন্য হচ্ছে অন্য এভাবে দিয়েছে। ওকে ওকে ওকে, এখানে তো আমরা গেলাম, আমরা তো এইসব জিনিস একদম নর্মালি শিখে গেলাম। এবারটা একটু করবেন বাসায় ইন্টারভিউ কোশ্চেনটা যে একটু করবেন না, অবশ্যই এটা খুবই ইজি। ফার্স্টে কি করবেন? দুইটা ভাগ করব। অ্যালোকেশন কোনগুলা করব বলেন তো? অ্যালোকেশন এই যে দেওয়া আছে, যে যে কস্ট গুলো যেই ডিপার্টমেন্টে তাকে ভাগ করে দিব, আর যেগুলো কমন কস্ট সেগুলো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে ভাগ করব। এটা আপনাদেরকে দিয়েছি, বাসায় একটু করেন, না পারলে অবশ্যই আমরা ডিসকাশন করব। অ্যাপরশনমেন্ট তো শেষ হলো। এর মধ্যে এরপরে যেটা আছে এটাও দেখাচ্ছে যে কি করে হচ্ছে কোনটা অ্যাপরশন করে। আচ্ছা, এখানে কোনো ম্যাথ আছে যেটা করানোর মতো? আমরা একটু যদি আরেকটা ম্যাথ করি
তাহলে আমাদের ক্লিয়ার হবে ইন্টারনেটটা করব এই ম্যাটটা করবো আমরা। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে যে JPE লিমিটেড ইজ ডিভাইডেড ইনটু 5 ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট হচ্ছে ABC, ক্যান্টিন আর এডমিন। এখানে আপনি বলেন তো কোনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, কোনটা অ্যাডমিন ডিপার্টমেন্ট, যে হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট, কোনটা প্রোডাকশন কোনটা সার্ভিস বলেন। এনিওয়ান এলস? ক্যান্টিন সার্ভিস, অ্যাডমিন অ্যাডমিন সার্ভিস, সার্ভিস। সার্ভিস। ওকে, জেপি লিমিটেড 5টা আছে, তার মধ্যে আমরা এখন দেখলাম যে তার ফ্লোর এরিয়া আছে, তার পার্সোনাল আছে, তার রেমুনারেশন আছে, ডিরেক্ট ইনডিরেক্ট। আমি ওভারহেড ভাগ করব, আমি কি ডিরেক্ট কস্ট ভাগ করব? আমার এই চ্যাপ্টারটাতে কি নিয়ে পড়ছি আমরা বলেন তো? আমাদের মেইন পড়ার টপিক কি বলেন তো? ওভারহেড কস্টিং করা। মানে আমার দেখেন, আমি একজন কস্ট ইউনিটের স্টুডেন্ট, যদি আমি চিন্তা করেন যে আমার প্রাইম কস্ট ডিটারমাইন করা, বাট আমার ওভারহেড কিন্তু ডিটারমাইন করা না পার ইউনিটে। আমার যদি পার ইউনিট কস্ট বের করতে চাই আমার প্রোডাকশন কস্টকে, তখন ফার্স্টলি আমাকে বের করতে হবে আমি পার ইউনিট ওভারহেড কত চার্জ করব, রাইট? তো আমরা ওভারহেড নিলাম, ওভারহেড নিয়ে আমরা যেটা করব, ওভারহেড নিয়ে আমরা মূলত হচ্ছে করি কি ABC, ক্যান্টিন, অ্যাডমিন এভাবে লিখলাম। আমরা 4টা B, C আর হচ্ছে কি ক্যান্টিন, অ্যাডমিন। আর কি ছিল? এখন আমাকে বলেন কি করা উচিত আমাদের? জেনারেলি দেখেন আমার ইনডিরেক্ট কস্ট কি কি আছে। ইনডিরেক্ট হচ্ছে ওয়েজেস আছে। ইনডিরেক্ট ওয়েজেস কত আছে আমার? ইনডিরেক্ট ওয়েজেস আছে কত বলুন তো? পার ডিপার্টমেন্টে কার কত? কত কত করেছিল? 360, 480? একটু কাইন্ডলি বলেন কত কত? 360, 480, 480, এরপর 240, 240, এরপর ক্যান্টিন 320, 320, অ্যাডমিন 870। আমাদের আর কি ইনডিরেক্ট কস্ট আছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল আসবে না, পাওয়ার কস্ট পার মান্থ। আমার ডিরেক্ট কস্ট গুলো কেন আসে না বলেন তো? এগুলো তো আমরা তো সহজে তো হচ্ছে ডিটারমাইন করতে পারি। ওভারহেডের মধ্যে কি ডিরেক্ট কস্ট আমরা বের করতেছি কি বলেন তো? ইনডাইরেক্ট কস্ট গুলো বের করতেছি। কস্ট গুলো বের করতেছি, তাহলে আমাদের কি ওভারহেড তো ইনডিরেক্ট, তার মধ্যে কি ডিরেক্ট কস্ট গুলো আসবে না? না। পঞ্চাশ 520, 50, 520 আসবে। আর কি কি ইনডিরেক্ট কস্ট আছে? জেনারেল ওভারহেড, ওকে।
আমাদের আর কোনো ইনডিরেক্ট কস্ট আছে? দেখেন, দ্য মান্থলি টেকিং অফ ক্যান্টিন আর 600, ফুড বিল আর ক্যান্টিন টোটাল 470, নান অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ইউজ অফ দ্য ক্যান্টিন। কিন্তু কি বুঝিয়েছে বলেন তো? এনিওয়ান? শুধুমাত্র ফ্যাক্টরির যারা লেবার বা এমপ্লয়ি তারাই এটা ইউজ করে। আচ্ছা, অ্যাডমিনের কেউ ক্যান্টিন ইউজ করেন না, তাই না? জি। এটাই তো বলেছে। এখন আমার কথা কি বলেছেন যে মান্থলি টেকিং অফ দ্য ক্যান্টিন 600, ফুড বিল ক্যান্টিন আর 470। আপনারা এখানে জব করেন কেউ বা হচ্ছে যারা অডিট করছেন তারা জানবেন যে একটা ইস্যুজ আছে, যে যখন কোনো এমপ্লয়ি কি করে বলেন তো, এমপ্লয়ি হচ্ছে কোম্পানি সাবসিডি দেয়, লাঞ্চ করায়, তখন কোম্পানি কি পুরোটা দেয় নাকি এমপ্লয়ি থেকে একটা পোর্শন কেটে নেয় বলেন তো? এমপ্লয়ি থেকে একটা পোর্শন কেটে নেয় আর একটা পোর্শন কোম্পানি দেয়। একটা পোর্শন কোম্পানি দেয়, একটা পোর্শন হচ্ছে এমপ্লয়ি থেকে কেটে নেয়। এখন দেখেন সেই এমপ্লয়ি থেকে কত নিচ্ছে এটা কিন্তু বলা নাই, কিন্তু একটা জিনিস বলা আছে। কি বলা আছে বলেন তো? মান্থলি টেকিং অফ দ্য ক্যান্টিন, মানে মান্থলি ক্যান্টিন থেকে নেওয়া হয় কত, মানে এমপ্লয়িরা কত দেয়? 600 দেয়। আর আপনার এই ক্যান্টিনের ফুড বিল যায় 470। আচ্ছা, আমরা এখানে কি বের করতেছি বলেন তো? এক্সপেন্স বের করতেছি নাকি ইনকাম বের করতেছি? এক্সপেন্স। এক্সপেন্স বের করতেছি। আমার এখন যদি আমি এমপ্লয়ি থেকে কোনো টাকা নেই, সেটা কি আমার প্লাস হবে না মাইনাস হবে? সেটাকে আমি যদি এমপ্লয়ি থেকে কোনো কিছু নেই, সেটা কি আমার ইনকাম নাকি এক্সপেন্স বলেন তো? ইনকাম ইন হচ্ছে যে কোম্পানিকে এমপ্লয়ি কিছু দিল, যে ধরেন ক্যান্টিন হবে, তাহলে এটা কি হবে? ইনকাম হবে। তাহলে এক্সপেন্স কি বাড়বে নাকি কমবে? এক্সপেন্স কমবে। যদি আমি হচ্ছে কি করি, যদি আমার ধরেন 1000 টাকা খরচ হয়, এর মধ্যে আমি এমপ্লয়ি থেকে নিলাম কত? 600। এই 600টা আমার জন্য কি, আমার অ্যাকচুয়াল খরচ কত? 1000 নাকি 400 বলেন তো? আমার ক্যান্টিনে আমার ফুড বাবদ খরচ এটা হচ্ছে আমার ইনকাম, মানে এক্সপেন্সটাকে কমিয়ে দেয়। কমিয়ে দিচ্ছে। তাহলে এক্সপেন্স যদি কমাই, আমরা এখানে সব এক্সপেন্স করতেছি, তাহলে আমি এমপ্লয়ি থেকে যেটা নিলাম সেটা কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। মাইনাস হবে। আর ক্যান্টিন ফুড বিল কত ছিল? 470। 470। আর কোনো কস্ট ছিল? কোনো কস্ট? মান্থলি ইলেকট্রিসিটি চার্জ, ইলেকট্রিসিটি বিল and heat charge slight 1000 টাকা, মান্থলি রেট কোম্পানি প্রিমিসেস 6000 টাকা। এটারে কি করব বলেন তো? এতক্ষণ তো যার কস্ট তাকে দিয়ে দিয়েছিলাম, এখন কি করব বলেন তো? রেন্ট আছে আর ইলেকট্রিসিটি আছে। এখন এটা ফেয়ারলি বেসিসে অ্যালোকেট করে। ইলেকট্রিসিটি কার বেসিসে কোনটার ভাগ হবে? ফ্লোর এরিয়া নাকি পার্সোনাল? আমাদের দুইটা বেসিসে দেওয়া আছে। ফ্লোর এরিয়াতে হবে। ফ্লোর এরিয়াতে। ইলেকট্রিসিটি কত হবে বলেন তো? ক্যালকুলেটর আছে সাথে? জি আচ্ছা আচ্ছা। আমার টোটাল ইলেকট্রিসিটি হচ্ছে 1000, টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে কত? 20000, রাইট? জি। তাহলে আমি 1000 কে 20000 250 হবে প্রথমটা। কত আসে? 250। 250 বি বিও 250। 250 সি 200। আর হচ্ছে ক্যান্টিন, ক্যান্টিনও 200। অ্যাডমিন। 100। এবার আমরা হচ্ছে রেন্টটা যদি বের করি, রেন্ট কত হবে? 1500 1200 400 500 600 1500
1500, এটা কত? 1200 1200। এরপরে কত? 600। ক্লিয়ার এটুকু নাকি একটু ক্লিয়ার না? এখন Clear. আপনি আমাকে বলেন টোটাল কস্ট কত আসছে? 3160 দিয়ে দিই, তাহলে হয়ে যাবে 3160। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আমার এই ক্যান্টিন অ্যাডমিন কার হয়ে কাজ করে বলেন তো? কার হয়ে কাজ করে? কার জন্য কাজ করে? কার কোম্পানি তাহলে কার সব জন্য? এই সব সার্ভিস ডিপার্টমেন্ট এবিসি ডিপার্টমেন্টের জন্য। এর তো আমাদের সাপোর্ট দেয়। কাদের সাপোর্ট দেয় বলেন তো? এই দুইটা কাদের সাপোর্ট দেয়? প্রোডাকশনে এদেরকে সাপোর্ট দেয়, তাই না? এটাই তো। এখন আপনারা আমাকে বলেন, যদি আমরা এদেরকে সাপোর্ট দিই তাহলে এই দুইজনের কি নিজস্ব কোনো কষ্ট হচ্ছে নাকি এদের জন্যই কষ্ট হচ্ছে? এই বেচারাদের কি নিজেদের জন্য কিছু হচ্ছে নাকি এদেরকে বাঁচাতে যে এদেরকে সার্ভিস দেওয়ার জন্য এদের এই কষ্ট গুলো হচ্ছে? এবিসি কে সার্ভিস দেওয়ার জন্য কষ্টগুলো হচ্ছে। তাহলে এবিসি উচিত কি এই বেচারাদের কষ্ট গুলা নিয়ে নেওয়া না? ওরা তো অসহায়, তাই না? তাই তো। জি আপু। এখন আমার কথা হলো, আমার তো দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট, আমি আমার কষ্টগুলো এদেরকে দিয়ে দিব, তাহলে আমি কোনটাকে আগে দিব কোনটাকে পরে দিব? আমার একটা কথা লেখা ছিল, অ্যাডমিনের এমপ্লয়িরা কখনোই ক্যান্টিনের এমপ্লয়ি থেকে কি করে না, কিছু নেয় না। এই কথাটা পাইছেন আপনারা? এই যে সে কি ক্যান্টিন অ্যাডমিনের এমপ্লয়িরা কি এই ক্যান্টিন থেকে কিছু খায়? না। তাহলে কিন্তু ক্যান্টিনের লোকেরা কিন্তু অ্যাডমিন থেকে ঠিকই সেবা নেয়, তাই না? অ্যাডমিনকে বলে আমার ওই সময় ওই দিন ওই ইভেন্ট আছে, ওই জায়গা বুক করে দাও, আমার ওইটা লাগবে, আমার এটা লাগবে। ক্যান্টিনের লোকেরা কিন্তু অ্যাডমিন থেকে নেয়, কিন্তু অ্যাডমিনরা ক্যান্টিন থেকে নেয় না। তাহলে আমার সবার আগে উচিত হবে কাকে ভাগ করে দেওয়া বলো তো? অ্যাডমিন কে? ক্যান্টিন কে? প্রথম অ্যাডমিন ডিস্ট্রিবিউট হয়ে যাবে 4টার ভিতরে, তারপর ক্যান্টিনের খরচ অ্যাডমিনের সহ অ্যাবজর্ব করার পরে ক্যান্টিনের খরচটা এবিসি মধ্যে ভাগ করে দিতে হবে। হ্যাঁ, গুড জব। তাহলে আমি আমার 2800 কে কার কার মধ্যে ভাগ করব বলেন তো? আপু আগে কোন অ্যাডমিন কে ভাগ করলাম? এবিসিডি। ছিলেন ঘুমাইছিলেন বলেন তো? না মানে হ্যাঁ, আমি কি বলছি, আমি বলেছিলাম যে অ্যাডমিনের এমপ্লয়িরা ক্যান্টিনের খাবার খায় না রে ভাই। তারা সবাই বাসায় বউ আছে, ধরেন এরা সবাই হচ্ছে ছেলে, বাসার বউ থেকে রান্না করে দেয় বক্স টিফিনে মজার মজার খাবার, বুঝছেন? এখন এরা তো খায় না, এখন এরা কি এদের এদের এর কি কস্ট? অ্যাডমিন কিন্তু ক্যান্টিন কিন্তু অ্যাডমিন থেকে না। অ্যাডমিনের কস্টটা ক্যান্টিনের মধ্যে যাবে না, অ্যাডমিনের কস্টটা আগে এই তিনটার মধ্যে ভাগ করতে হবে। হ্যাঁ, মানে ক্যান্টিনের কস্ট তো অ্যাডমিনের কোনো কস্ট ক্যান্টিনের না, এই তিনটার কস্ট, বুঝতে পারছেন? তাহলে অ্যাডমিনের কস্টটাকে কি করব আমরা এদের মধ্যে ভাগ করব। এখন আপনি বলতে পারেন যে আপু ক্যান্টিনে কেন ভাগ করব? কারণ ফার্স্টে কারণ কি? কারণ হচ্ছে ক্যান্টিন তো অ্যাডমিনের সুবিধা নেয়, এই জন্য অ্যাডমিনকে 4টাতে ভাগ করবো, এরপরে আবার ক্যান্টিনকেও এর মধ্যে ভাগ করে দেবো। আলটিমেটলি সব কস্টেই এই তিনটার মধ্যে যাবে। এখন আমরা যদি দেখি আমার কস্ট ছিল অ্যাডমিনে কত, 2800। এখন আমি কিসের বেসিসে ভাগ করবো 2800? সবগুলো কস্টই এই তিনটার মধ্যে যাচ্ছে, তাহলে আগে অ্যাডমিন দিয়ে পরে ক্যান্টিন দিলে মানে আসলে বেনিফিটটা কি হলো? বেনিফিট আপনাকে একটা বেসিসে যেতে হবে রে ভাই, আপনি তো দৌড়েই যেতে পারবেন না, আপনাকে একটা বেসিস অনুযায়ী যেতে হবে। হ্যাঁ, শুট ফেয়ারলি। আপনি যখন অ্যাপোর্শন করবেন আপনার মাথায় থাকতে হবে যে আমার ফেয়ার বেসিস যেতে হবে। আমাকে তো দেখাতে হবে যে ফার্স্টে দেখাতে হলো এদের এই সবার ইন্ডিভিজুয়াল কস্ট এত, এখন আমাকে দেখাতে হবে যে অ্যাডমিনের কত কস্ট ছিল, সেটা কোন কোন ডিপার্টমেন্ট নিয়েছে, আবার দেখাতে হবে। অ্যাডমিনটাকে কি আমি 4টার মধ্যেই দিব? হ্যাঁ, কারণ কি ক্যান্টিনের এমপ্লয়িরা কি অ্যাডমিনের সুবিধা নেয় না?
নেই। এটা কি বলা আছে যে ক্যান্টিনের এমপ্লয়িরা অ্যাডমিনের ধরেন ছুটি লাগলো বা অ্যাডমিনকে বললো আমার গাড়ি লাগবে, আমার হচ্ছে যে ইনভেন্টরি লাগবে, আমার স্টেশনারি লাগবে, এটা কি বলে না? এটা কি বলে দিয়েছে? মেনশন করে নাই। তাহলে অ্যাডমিন কি করবে? ক্যান্টিন অ্যাডমিনের কস্টটা ক্যান্টিনের মধ্যেও যাবে। এখন ভাগ করবো বুঝলাম, আমরা বুঝলাম ভাগ করবো, কিসের বেসিসে ভাগ করবো? তার পার্সোনাল বেসিসে। হ্যাঁ, এখানকার ফ্লোর এরিয়া দিয়ে ভাগ করলে হবে বলেন তো? না, তাহলে আমরা যদি ভাগ করি কত কষ্ট আসে বলেন তো? 2800 কে। এখন আমাদের হচ্ছে কি না এমপ্লয়িজ, এখন আমরা রেশিওটা লিখি। রেশিও কত কত হবে বলেন তো? কততে ভাগ করব? 10 20 10 20 এই চারটা। আমরা কি অ্যাডমিনের এমপ্লয়িটা নিব? অ্যাডমিনের এমপ্লয়ির নাম্বার নিব? না, না আপু, কেন নিব না বলেন তো? কারণ এটা ডিবেট করেছি নেব হ্যাঁ, না আর আমি কি। তাকে ভাগ করে দিচ্ছি, তাহলে আমার কি হবে রেশিওটা? 10 20 10 10 কত আছে বলেন তো? 50 না আপু, ওটা কত যোগ হ্যাঁ, করলে? 30 40 50 ভাগ করে কত আসে? 2800। 50 দিয়ে ভাগ করবো, 10 দিয়ে গুণ করবো। হ্যাঁ, প্রপোর্শনেট না, প্রপোর্শনেট হয়েছে ইনটু 10 কত আসে? 560 আসবে না। এরপরে কত? 10 20 করেন, এটা হয়ে যাবে ইনটু 20। এটা হলো না কেন? এটা 1120 হবে। 1120। আর এটা 560। এই এত টাইম লাগলে তো হবে না, ক্যালকুলেটরে দিতে তো এত টাইম লাগে না রে। কত? 560 560 560 560 560 হবে, সরি আমার ভুল হচ্ছে। 560 560 560। এইবার ক্যান্টিনের কস্টকে কি করব? এবার ক্যান্টিন তো এই দুইটার সাথে এটা কস্ট হলো, টোটাল কস্ট হলো। এবার তার 2880 কি করব বলেন তো? তার মধ্যে ভাগ করব। এবিসির মধ্যে। হ্যাঁ, এখন ভাগ করা বুঝছেন কেন ভাগ করতে হয়, কেন কি করতে হয়, কোনটাকে অ্যালোকেশন বলা হয়, কোনটাকে অ্যাপোর্শনমেন্ট বলা হয়? এখন কি ক্লিয়ার কনসেপ্ট নাকি ক্লিয়ার না? এটা ঠিক আমরা বুঝা গেছে নাকি বুঝা যায় নাই? জি আপু, বুঝা গেছে। এবার আমরা বোঝা পড়বো গেছে। ওভারহিট অ্যাবজর্পশন। এটা আজকে পড়বো না, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ওভারহিট অ্যাবজর্পশন ধরবো। আশা আপু করছি। ফার্স্ট টাইম পড়তেছি তো, মাথায় একটু সেট হতে একটু টাইম লাগবে আপু। এখন কি করবেন বলেন তো? এখন কি কাজ, মানে আপনার বাসায় কি কাজ বলেন? প্র্যাকটিস। একটু পড়বেন, পড়ার পরে আপনি যেটা যেটা না বুঝছেন সেটা আমার কাছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে একটু ডিসকাশন করব, যে এই চ্যাপ্টারটা একটু রিয়েলি টাফ কিন্তু এই চ্যাপ্টারটা মজার আছে। যদি আপনি শেষ মানে পড়তে পারেন এই চ্যাপ্টারটা মজার। আমরা নেক্সট দিন যে প্রবলেমগুলো হলে একটু নেক্সট ক্লাসে একটু শেয়ার করে দিতে হবে। হয়ে যাবে ভাইয়া। বা আপনারা চাইলে একটু 9th নাম্বার চ্যাপ্টার ইয়ে করে রাখেন, তারপরে গ্রুপে একটু মানে এনরিচ করে রাখলেন, আমি একটু সময় দেখে দেখে করে দিলাম, বা অন্য কেউ বুঝলে অন্য কেউ করে দিল। একটু ইয়ে করেন, ভাইকে বলেন গ্রুপ রেডি করতে। হ্যাঁ, ওকে থ্যাংক আপু। ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন, বেস্ট উইশেস। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আপনার এটা কিভাবে সাব্বির ভাই একটু ইনবক্স আসেন।
না তো কোনো তো নাই। করতে হবে রে, তাদেরকে নামতে হবে। वैक्सीन खत्म हो गया।